কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম নবম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন। আজকে আমি তোমাদের দশম অধ্যায় পড়াবো, বাংলাদেশের সামাজিক সমস্যা। তোমরা বাংলাদেশের সামাজিক সমস্যা এটা ক্লাস 7-ও পড়েছো। 7-এ তোমরা জনসংখ্যা স্ফীতি, তারপর বাল্যবিবাহ, তারপর যৌতুক প্রথা, এগুলো পড়েছিলে। তো ক্লাস 8-এ বাংলাদেশের সামাজিক সমস্যা, এখানে দুটো বিষয় নিয়ে আলোচনা আছে। একটা হচ্ছে কিশোর অপরাধ আর একটা হচ্ছে মাদকাসক্তি। তো আজকের পড়াটা আমি দুইটা অংশে ভাগ করেছি। প্রথম আমি আলোচনা করব হচ্ছে কিশোর অপরাধ নিয়ে, কিশোর অপরাধের ধরন, তারপর কারণ, তারপর এটা প্রতিকার প্রতিরোধ নিয়ে। আর দ্বিতীয় পাঠে আমি আলোচনা করব, দ্বিতীয় অংশে হচ্ছে তোমার মাদকাসক্তির কারণ, তারপরে মাদকাসক্তি প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে। তো প্রথম আমাদের আসলে জানা দরকার হচ্ছে যে সামাজিক সমস্যা কি। ঠিক আছে, সামাজিক সমস্যা কাকে বলে? সামাজিক সমস্যা হচ্ছে সমাজে বিরাজিত এমন একটা সমস্যা বা এমন একটা অবস্থা। সামাজিক সমস্যা হচ্ছে সমাজে বিরাজিত এমন একটা অবস্থা যা জনগণের উপর কি করে ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং সেটা পরিত্রাণের জন্য, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য, পরিত্রাণের জন্য কি করে কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। তাহলে এই লাইনগুলো তোমরা আন্ডারলাইন করো। সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটা অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। আচ্ছা, বাংলাদেশে নানা রকমের সামাজিক সমস্যা আছে, তার মধ্যে কিশোর অপরাধ একটি, আরেকটা হচ্ছে তোমার মাদকাসক্তি। আরো আছে অনেক, তো তোমাদের ক্লাস 8-এর বইতে এই দুটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই সমস্যা দুটো কিন্তু আসলে একটা বিরাট উদ্বেগের কারণ হয়ে এখন দাঁড়িয়েছে। এই অধ্যায়টা শেষ করে, এই অধ্যায়টা পড়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো সেগুলো হচ্ছে যে কিশোর অপরাধের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, তারপরে কিশোর অপরাধের কারণ ও প্রভাব বর্ণনা করতে পারবো, কিশোর অপরাধের প্রতিকার উপায় বর্ণনা করতে পারবো, তারপর মাদকাসক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবো, তারপর মাদকাসক্তির কারণ ও প্রভাব আমরা বর্ণনা করতে পারবো এবং মাদকাসক্তি প্রতিরোধের উপায় সম্পর্কে আমরা জানতে পারবো এবং কিশোর অপরাধ এবং মাদকাসক্তির প্রভাব সম্পর্কে আমরা সচেতন হব এবং এসব সমস্যা সমাধানের উপায় খুঁজবো এবং শৃঙ্খলা পূর্ণ আচরণে উদ্বুদ্ধ হব। তো এখন দেখো যে এই যে কিশোর অপরাধ, এই কিশোর অপরাধটা আসলে কি বা কাকে বলে? কিশোর অপরাধটা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকে বলা হয় কিশোর অপরাধ। অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা যে অপরাধগুলো সংগঠিত হয় সেটাই হচ্ছে কিশোর অপরাধ। আসলে সমাজে স্বীকৃত নয় যেগুলো, যে সমস্ত কাজগুলো সমাজ স্বীকৃতি দেয় না, যেগুলি খারাপ কাজ হিসাবে দেখে, সেই কাজগুলো যদি কিশোররা করে তাহলে সেগুলোকে কি বলা হয়? কিশোর অপরাধ বলা হয়। এখন এই জিনিসটা কিন্তু আবার সব দেশে একরকম না। যেমন কোন বয়স পর্যন্ত অপরাধীকে কিশোর অপরাধী বলা হয়ে থাকে তা অবশ্য কিন্তু বিভিন্ন দেশে, সমাজ বিজ্ঞানী এবং আইনবিদদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। বিভিন্ন দেশের সমাজ বিজ্ঞানী এবং আইনবিদদের মধ্যে একটা মত পার্থক্য আছে। যেমন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় হচ্ছে 7 থেকে 16 বছর। এই বয়সের মধ্যে যদি ছেলে মেয়েরা অপরাধ করে তাহলে তাদেরকে কিশোর অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। তারপরে পাকিস্তান, থাইল্যান্ডে হচ্ছে 7 থেকে 18 বছর। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার জাপানে বয়সীমা হচ্ছে 14 থেকে 20 বছর। এই সময় যদি অপরাধ করে তাহলে তাদেরকে কিশোর অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। কিশোর অপরাধীদের রাষ্ট্র এবং সমাজের আইন এবং নিয়ম ভাঙে বলে তারা কিশোর অপরাধী, অর্থাৎ রাষ্ট্রের যে প্রচলিত আইন এবং নিয়ম সেগুলো ভাঙে বলেই তারা কিন্তু কিশোর অপরাধী। যে সমস্ত কাজ কিশোর অপরাধের পর্যায়ে পড়ে সেগুলো হচ্ছে চুরি, তারপর খুন, জুয়া খেলা আর কি, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, বিদ্যালয় এবং পথে ঘাটে উশৃঙ্খল আচরণ করা, মারপিট করা, বোমাবাজি করা, গাড়ি ভাঙচুর করা, বিনা টিকিটে ভ্রমণ, পথে ঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, অশোভন ছবি দেখা, মাদক গ্রহণ, এই সমস্ত এই বিষয়গুলো হচ্ছে কিশোর অপরাধ হিসাবে দেখে থাকি আর কি। আচ্ছা, এখন দেখো যে শিশু কিশোররা
নানা কারণে তোমাদের বইয়ের ভিতরে আছে, দেখো যে শিশু কিশোররা 108 নম্বর পৃষ্ঠা দেখো যে শিশু কিশোররা কি কি কারণে অপরাধী হয়ে ওঠে। বিভিন্ন কারণে কিন্তু তারা অপরাধী হয়ে ওঠে। এর মধ্যে একটা কারণ হচ্ছে তোমার দারিদ্র। আসলে মানুষের পেটে যখন ক্ষুধা থাকে, মানে দারিদ্র থাকে, যখন মানুষ যখন দরিদ্র থাকে তখন কিন্তু সে অপরাধী হয়ে ওঠে। এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, যে আমাদের দেশে শিশু কিশোরের প্রধান কারণ, অপরাধের প্রধান কারণ হচ্ছে দারিদ্র। দরিদ্র পরিবারের কিশোরদের অনেক স্বাদ আহ্লাদই কিন্তু অপূর্ণ থেকে যায়। এবং এর ফলে তাদের মধ্যে বাড়ে হতাশা, এবং এই হতাশার জন্য তারা কি হয়, অপরাধী হয়ে ওঠে। এবং সুস্থ পারিবারিক জীবন এবং সুষ্ঠু সামাজিক পরিবেশের অভাবে শিশু কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে। বাড়ির বাইরে বা কর্মস্থলে অতি ব্যস্ততার কারণে মাতা পিতার পক্ষে তাদের সন্তানদেরকে সময় অনেক সময় তারা দিতে পারে না। আমরা কিন্তু এখন এরকম দেখি যে অনেক বাবা মা অনেক টাকা পয়সা আছে, উপার্জন করে বাচ্চাদের অনেক ভালো জিনিস, খাবার কিনে দিচ্ছে, কাপড় চোপড় কিনে দিচ্ছে, খেলনা কিনে দিচ্ছে, কিন্তু তারা বাচ্চাদের সময় দিতে পারছে না। হ্যাঁ, কোয়ালিটি টাইম তারা দিতে পারছে না। এই কারণে কিন্তু শিশুরা তখন কি করে, আস্তে আস্তে তারা মানে তোমার অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ে। মানে কৌতূহল বশত তারা দেখা যায় তখন বিভিন্ন ধরনের অপরাধ করে, এটা কিন্তু দেখা যায়। এবং অনেক সময় দেখা যায় যে বাবা মা সন্তানদের দিকে মনোযোগ দেয় না, তারপরে পিতা মাতা তাদেরকে সেরকম ভাবে যত্ন করে না, তারপরে বাবা মার কারো হয়তো বা অকাল মৃত্যু, তারপরে বিবাহ বিচ্ছেদ। হ্যাঁ, এবং অনেক সময় অভিভাবকদের অতিরিক্ত শাসনও কিন্তু বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর হয়। বাবা মা যদি অতিরিক্ত শাসন করে, মানে অতিরিক্ত যেরকম মানে যত্ন, অতিরিক্ত আদর যেমন খারাপ, ঠিক তেমনি অতিরিক্ত শাসনও কিন্তু খারাপ। এই কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় মানে শিশু কিশোররা অপরাধী হয়ে ওঠে। তারপরে বাবা মার সাথে জটিল দাম্পত্য সম্পর্ক, এটাও কিন্তু শিশু কিশোরদের কি করে, অপরাধী করে তোলে। এবং অনেক অনেক বাবা মা আছে যারা সংসার ত্যাগী, অপরাধী, দুশ্চরিত্র এবং অযোগ্য, উদাসীন পিতামাতা, তাদের সন্তানরা কিন্তু অপরাধী হয়ে গড়ে ওঠে। আরেকটা জিনিস হলো চিত্ত বিনোদনের অভাব। এখন আসলে একটা মানুষ, সে কিন্তু তার কিন্তু চিত্ত বিনোদনের প্রয়োজন আছে, তাই না? অন্ন, বস্ত্র, বাস স্থান, চিত্ত বিনোদন, এগুলি কিন্তু মানুষের মৌলিক চাহিদা। একটা শিশু, একটা কিশোর যার মানে খেলাধুলার করার কথা, পরিচ্ছন্ন তোমার বিনোদন করার কথা, সে যদি সেগুলি থেকে বঞ্চিত হয় তখন কিন্তু সে কি হয়, অপরাধী হয়ে ওঠে। সেটাও কিন্তু আমরা দেখতে পাই। এবং একটা শিশু ছবি আঁকা, শারীরিক বিভিন্ন কসরত করা, খেলাধুলা, সঙ্গীত, হ্যাঁ, এই যে মানে মানে ছোটবেলা থেকে যদি এই সংস্কৃতির সাথে, এই সমস্ত কার্যাবলীর সাথে যদি তারা জড়িত থাকে, তাহলে দেখা যায় তারা অপরাধমূলক কাজগুলিতে জড়ায় না। এবং আনন্দময় একটা পরিবেশে কিন্তু শিশু কিশোরদের আসলে গড়ে ওঠার কথা, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে সেই পরিবেশটা শিশুদেরকে দিতে পারি না, যার জন্য শিশু কিশোররা কি হয়, অপরাধী হয়ে ওঠে। তারপর আরেকটা বিষয় দেখো যে এখন এই শিল্পায়ন এবং শহরায়নের ফলে কি হয়েছে, যে শিল্প এলাকায় বস্তি কিন্তু গড়ে উঠেছে, শহর এলাকায় বস্তি গড়ে উঠেছে। এবং সেখানে কিন্তু এই বস্তির যে পরিবেশ, সেখানে অনেক লোক, বিভিন্ন মানে শ্রেণীর মানুষ একসাথে, মানে নিম্ন আয়ের লোক, হ্যাঁ, বিভিন্ন অপরাধীও কিন্তু সেখানে থাকে। এবং সেই বস্তিতে বসবাস করে কিন্তু বাচ্চারা অনেক সময় অপরাধের সাথে জড়িয়ে পড়ে। দেখা যায় যে শিশু কিশোররা ওই বস্তিতে থাকার ফলে তারা আয় রোজগার করার জন্য বিভিন্ন ধরনের তোমার পেশা বেছে নেয়, তখন তারা বিভিন্ন অপরাধমূলক পেশার সাথে জড়িয়ে যায়। সেই ক্ষেত্রেও কিন্তু শিশু কিশোররা যে চুরি, ছিনতাই, এই সমস্তর সাথে জড়িয়ে যায়। তারপরে খুব কম বয়সে তারা টাকা উপার্জন করতে শিখে, সেই টাকা দিয়ে তারা তখন জুয়া খেলে, তখন তারা মানে মদ খায় বা গাঁজা খায়, সিগারেট খায়, এই সমস্ত খেয়ে কিন্তু তারা মানে মানে নষ্ট হয়ে যায়। আচ্ছা, তোমরা বিভিন্ন সময় দেখবে যে শারীরিক বৈকল্য নিয়ে অনেকে জন্মগ্রহণ করে এবং সেটা থেকে কি করে তার অপরাধী হয়ে ওঠে। কারণ শারীরিক বৈকল্য থাকলে কিন্তু মানুষ হীনমন্যতায় ভোগে। আমরা অনেক সমাজে অনেক ক্ষেত্রে দেখতে পাই যে কারো পা খোড়া, তাকে ডাকা হয় ল্যাংড়া, দুলাল, বা যেরকম একটা নাম হতে পারে, বা চোখটা, তার একটা চোখ হয়তো বা তার অন্ধ,
বা একটা চোখ তার টেরা, তাকে টেরা একটা নাম দিয়ে তাকে তাকে ডাকছে। তার মানে কি, মানে সমাজে আমরা অনেক সময় এরকম দেখতে পাই যার নাকি শারীরিক বৈকল্য আছে এবং সে অপরাধমূলক কাজ করছে। তার অর্থ এই নয় যে যার শারীরিক বৈকল্য আছে সেই হীনমনতে ভুগি আর সেই খারাপ কাজ করে, তা কিন্তু নয়। কিন্তু আমরা অনেক সময় এটা দেখতে পাই, ঠিক আছে। তা আরেকটা জিনিস হচ্ছে যে অতি প্রতিভাবান ছেলে মেয়েও কিন্তু অনেক সময় অপরাধী হয়। এখন তোমরা বলতে পারো যে যার প্রতিভা অনেক আছে সে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তাই না? কিন্তু না, যে অনেক প্রতিভাবান হয় সে কিন্তু তার দুষ্টুমি গুলেও কিন্তু অনেক মানে প্রতিভার স্বাক্ষর রাখে সে দুষ্টুমি গুলিতে। যেমন ধরো, তার উপযুক্ত পরিবেশ আমাদেরকে দিতে হবে, অর্থাৎ তার যে প্রতিভা আছে সেটা বিকশিত করার উপযুক্ত পরিবেশ যদি সে না পায় তাহলে অনেক ক্ষেত্রে কি হয়, সে অপরাধ করে। এটাও কিন্তু অনেক সময় দেখা যায়। হ্যাঁ, মানে সেই প্রতিভাটা যখন নাকি বিকাশ হওয়ার পরিবেশ থাকে না। তারপর যে সমস্ত বাবা মা কর্মস্থল ঘন ঘন ত্যাগ করে, যেমন মনে করো যে অনেকের আছে যে চাকরিতে ঘন ঘন বদলি করে, হ্যাঁ, সেক্ষেত্রে ছেলেমেয়েরা এক স্কুল থেকে আরেক স্কুল, আরেক স্কুল থেকে আরেক স্কুলে তারা ট্রান্সফার হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের মানে বন্ধু বান্ধবের যে মানে পরিবর্তনটা হয়, হ্যাঁ, এই কারণেও কিন্তু অনেক সময় অপরাধী হয়ে ওঠে, অর্থাৎ নতুন বন্ধুদের সাথে মিশে তারা অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ড করে। তো যাই হোক, তা আমরা এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে এই যে অপরাধ ধারণা এবং কারণ। এখন আমরা কিশোর অপরাধের প্রভাব এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করব। বাংলাদেশি কিশোররা সাধারণত যেসব অপরাধ করে তার মধ্যে কি কি: চুরি, পকেটমার, বিনা টিকিটে রেল ভ্রমণ, তারপরে হচ্ছে দোকানপাট থেকে তারপরে বাড়িঘর, দোকানপাট, মানুষ এগুলির উপর হামলা করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, হ্যাঁ, তারপর অন্য নাশকতামূলক বিভিন্ন কাজ করে, তারপরে মেয়েদেরকে উত্ত্যক্ত করে। অনেক সময় দেখবে তুমি গার্লস স্কুলের সামনে ছেলেরা, একদল ছেলে, বখাটে ছেলে দাঁড়িয়ে থাকে, তারা মানে মানে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে, অঙ্গভঙ্গি করে, ইপটিজিং করে, ঠিক আছে। তো এই যে অনেক সময় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু খুনোখুনি পর্যন্ত হয়ে যায়। এবং তোমরা পত্রপত্রিকায় প্রায়শই দেখে থাকবে, টেলিভিশনে খবরে, যে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিশোরী স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। আমরা আত্মহত্যার মতো ঘটনা আমরা দেখতে পাই যে তাকে উত্ত্যক্ত করার জন্য সে হ্যাঁ আত্মহত্যা করেছে, এরকমও আমরা দেখতে পাই অনেক সময়। তো এগুলো কিন্তু আসলে সমাজে খুব একটা উদ্বেগের বিষয়, একটা মানে খুব একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি যে আমাদের কি করতে হবে, আসলে দেখো যে মেয়েরা নিরাপদে যেন স্কুলে যেতে পারে, মাদ্রাসায় যেতে পারে, এবং এই যে যারা নাকি তোমার উৎপাত করে, উত্ত্যক্ত করে, তাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে। তাদেরকে কি করে আমরা মানে এই অপরাধ থেকে সরিয়ে নিয়ে আসবো, সেই প্রতিরোধের কিছু উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে যে অভিভাবক সচেতনতা এবং দায়িত্ব, অর্থাৎ অভিভাবকদের কিন্তু এখানে সবচেয়ে বড় ভূমিকা। একটা শিশু কিন্তু অপরাধী হয়ে কখনো জন্মগ্রহণ করে না, করে কেউ অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। প্রথম শিক্ষাটা কিন্তু সে পায় তার পরিবার থেকে। পরিবার থেকে যদি সঠিক শিক্ষাটা পায়, অর্থাৎ পরিবার থেকে যদি বাবা মা যদি তাকে এই শিক্ষাটা দেয় যে অন্যের জিনিস নষ্ট করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, চুরি করা যাবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, মারামারি করা যাবে না, কাউকে উত্ত্যক্ত করা যাবে না, তাই না? যে ছেলেটিকে বাবা মা শিক্ষা দিবে যে সবাইকে রেসপেক্ট করতে হবে, মেয়েদের রেসপেক্ট করতে হবে ছোটবেলা থেকেই, তাহলে সে কি করবে? সব বাচ্চারা কি করে না কিন্তু। তার মানে কি, যে এই যে পারিবারিক শিক্ষাটা, পরিবার থেকে যদি এই শিক্ষাটা তাকে দেওয়া হয় তাহলে কিন্তু সে এরকম অপরাধ করবে না। তাহলে দেখো যে পরিবারের মানে বাবা মা, তারপর যারা পরিবারে বয়োজ্যেষ্ঠ আছে তাদের যেটা করতে হবে যে সে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কার সাথে যোগাযোগ রাখছে, হ্যাঁ, কতক্ষণ বাইরে থাকছে, এই বিষয়গুলি কিন্তু খেয়াল করতে হবে। এবং সন্তানের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক তাদেরকে গড়ে তুলতে হবে যাতে তারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত না হয়। তারপরে হচ্ছে আর্থ সামাজিক কর্মসূচি। দেখো যে কিশোরদের অপরাধ প্রবণতার একটি প্রধান কারণ হচ্ছে দারিদ্র। এখন দারিদ্র মানে কিশোররা তো আর ইনকাম করছে না, বাবা মা ইনকাম করবে, কিশোর কিশোরের লেখাপড়া করবে, সেটাই তো নিয়ম আসলে হওয়া উচিত, তাই না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু কেন দারিদ্রতার কারণে কিশোররা অপরাধী হয়? এটার কারণ হচ্ছে কারণ তাদেরকে অনেক অল্প বয়সে তাদের আয়মূলক কাজের সাথে সংযুক্ত হতে হয়।
হয়, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যখন বাবা মা বেকার থাকে, বাবা বেকার থাকে বিশেষ করে, তখন কিন্তু ওই সংসারে একটা মারামারি ঝগড়াঝাটি, হ্যাঁ, একটা মানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় একটা। হ্যাঁ, ওই যে বাসায় ফিরলে শিশু কিশোরটি যে দেখে তার বাবা মার সাথে ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে, হ্যাঁ, এইটা থেকে কিন্তু সে হতাশায় ভুগে এবং তার যে নিডগুলি সেগুলি কিন্তু বাবা মা তখন পূরণ করতে পারে না। তখন কিন্তু সে কি হয়, অপরাধের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে, সরকার কিন্তু বিভিন্ন মানে বেসরকারি সংস্থা এবং সরকার বিভিন্নভাবে এগিয়ে আসছে, তবে এগুলো পর্যাপ্ত নয়। আরো যাতে মানে বেকার সমস্যা যাতে সমাধান করা যায়, সবাই যেন কাজের সাথে যুক্ত থাকে, ইনকাম করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। তারপর শিক্ষার সুযোগ, অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশু কিশোররা কি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা স্কুলে যাবে। যে শিশুটির স্কুলই নাই, যে কিশোরটির স্কুলই নাই, তাহলে সে কি করবে? অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের আখড়া, একটা কথা আছে, তাই না? তাহলে কিশোর অপরাধ প্রতিরোধের আরেকটা উপায় কি? শিক্ষার সুযোগ, অর্থাৎ সকল শিশু কিশোরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে। হ্যাঁ, এতে তারা একদিকে শিক্ষার প্রভাবে সুস্থ সুন্দর জীবনযাপনে আগ্রহী হবে এবং অন্যদিকে তারা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তাদেরকে অপরাধ থেকে দূরে রাখবে। আচ্ছা, চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন অবশ্যই প্রত্যেকটা মানুষের কিন্তু বিনোদনের প্রয়োজন এবং এই বিনোদনের জন্য কি করতে হবে? পাড়ায় মহল্লায় আমাদের ব্যায়ামাগার, তারপরে তোমার পাঠাগার, এগুলো তৈরি করতে হবে এবং বিদ্যালয়, মাদ্রাসা, আবাসিক এলাকায় খেলার মাঠ থাকতে হবে। এখন কিন্তু খেলার মাঠের খুবই অভাব। আমরা কিন্তু ছোটবেলা অনেক খেলেছি, তোমরা কিন্তু সেই বিশেষ করে মেয়েরা, আমার এখানে মেয়েরা যারা আছো তাদের কিন্তু আসলে খেলার সুযোগ কম, মাঠ নাই। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস যে আমরা নিরাপদ বোধ করি না, তোমাদের বাইরে মানে বেরোতে আমরা নিরাপদ বোধ করি না। কিন্তু যে এই যে একটা অবস্থা, ছেলেরাও কিন্তু সুযোগ কম পায়। অবশ্য আমাদের স্কুলে কিন্তু এই ব্যবস্থাটা আছে, তোমরা বিকেল বেলাও কিন্তু এখন তোমরা খেলতে আসতে পারো। 6 থেকে ক্লাস 10 12 পর্যন্ত স্কুলে খেলাধুলা মানে বিকাল বেলাও তোমরা করতে পারো, কিন্তু মেয়েরা কিন্তু আসলে খুব একটা পারে না। স্কুলের সময় স্কুল ক্লাস করে তারপর চলে যায়। এই যে মানে সমস্যাটা, এটা কিন্তু এখন প্রকট আকার ধারণ করে। শহরে তো খেলার মাঠ নাই বললে চলে, আমরা কিন্তু অনেক খেলেছি আসলে। দেখো যে তাহলে কি করতে হবে, যে শিশু কিশোরদের বিভিন্ন মানে যে টেলিভিশনে তাদেরকে জ্ঞান বিজ্ঞান এবং তথ্যমূলক বিভিন্ন আনন্দদায়ক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করতে হবে এবং শিশু শ্রম নিষিদ্ধ করতে হবে। এটা কিন্তু সত্যি কথা। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, যে বয়সে তার খেলাধুলা করার কথা, আনন্দ করার কথা, তাই না, সেই বয়সে যদি তাকে ইনকাম করতে হয়, তাহলে কিন্তু আসলেই সে কি মানে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে। এবং সেজন্য কি করতে হবে, সমাজের যারা আছি, শিক্ষক, সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি, সুধীজন যারা, বাবা মা, সবাইকেই কিন্তু আসলে যত্নবান হতে হবে। যে আজকে যে শিশু কিশোর, সেই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তাকে যদি আমরা সুন্দর সুস্থভাবে গড়ে তুলতে না পারি, তাহলে কি হবে? আমাদের দেশের শাসন ভার কিন্তু একসময় তারাই তুলে নিবে, তাই না? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে এই পাঠে যে কিশোর অপরাধ কি, সামাজিক সমস্যা কি, এবং কিশোর অপরাধের কারণগুলো জানলে এবং কিশোর অপরাধ প্রতিরোধের যে উপায়গুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এখন চলো আমরা দ্বিতীয় পাঠে চলে যাই। দ্বিতীয় অংশে হচ্ছে মাদকাসক্তির ধারণা ও কারণ, অর্থাৎ মাদকাসক্তির ধারণা ও কারণ। মাদকাসক্ত সঙ্গীদের সঙ্গে মেলামেশার মধ্য দিয়ে কিন্তু প্রধানত কি হয়, মাদকাসক্তির সূত্রপাত ঘটে। মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে না জেনেই কৌতূহল বশত কি করে ছেলেমেয়েরা সাময়িক উত্তেজনার মানে লাভের জন্য এবং বন্ধুদের প্ররোচনায় কি করে কিশোর কিশোরীরা মাদক দ্রব্য গ্রহণ করে। তাদের মরণ নেশায় পরে এটা কিন্তু পরিণত হয় এবং এটা কিন্তু প্রথম কৌতূহল বশতেই তারা গ্রহণ করে। ফলে সেফ কৌতূহলের বশে অনেকে মাদক গ্রহণ করা শুরু করে। মানে অনেক সময় দেখা যায় ছেলেরা বলে, আরে একটু খেয়ে দেখ, একটু টান দিয়ে দেখ বিড়ি বা সিগারেট কেমন লাগে, এরকম কিন্তু অনেক সময় হয়। তোমাদের মধ্যে হয়তো এখন আমাকে কেউ প্রকাশ করবে না, কিন্তু এরকম হতে পারে কেউ হয়তো বা কোনো বন্ধুর তোমাদের প্রস্তাব দিয়েছে যে একটা টান দিয়ে দেখ কেমন লাগে, এরকম হতে পারে তোমাদের, ঠিক আছে? কিন্তু আসলে মন্দ জিনিস কিন্তু আমাদের বর্জন করতে হবে। এবং এই যে কৌতূহল বশত
অনেক ছেলে মেয়ে এরকম অনেক সময় করে যে বাবার পকেট থেকে হয়তো বা বাবা খায়, বাবার পকেট থেকে একটা সিগারেট চুরি করে প্রথম টান দিয়ে দেখে যেটা কেমন লাগে। এই যে কৌতূহল, এই কৌতূহল মানে এই কৌতূহল থেকে কিন্তু একসময় তার মধ্যে ধূমপানের অভ্যাসটা গড়ে ওঠে, এবং এই ধূমপান থেকেই কিন্তু অনেক সময় কি হয়, সে অন্য অন্য মাদক দ্রব্যে মানে আসক্ত হয়ে পড়ে। আসলে মানে ধূমপানটা আর কি, সিগারেট খাওয়াটা কিন্তু গেটওয়ে ড্রাগ, অর্থাৎ মাদক গ্রহণের কিন্তু দরজা, মানে প্রবেশদ্বার কিন্তু আসলে। তো এই যে পরবর্তীতে তারা বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে, বিভিন্ন নেশাদ্রব্যের নাম আছে যেমন ফেন্সিডিল, তারপরে হেরোইন, ইয়াবা, হ্যাঁ, গাঁজা, এগুলোতে আসক্ত হয়ে যায়। এখন এগুলো আসক্ত হয়, প্রথম একটা অংশ হয় আসলে মানে তোমার কৌতূহল বশত, স্রেফ কৌতূহল মানে নিবারণ করার জন্য। আর বিভিন্ন কারণে অনেক সময় হয় বেকারত্ব, নিঃসঙ্গতা, তারপরে প্রিয়জনের মৃত্যু, তার ব্যর্থতা, প্রেমে ব্যর্থতা, পারিবারিক অশান্তি, বিভিন্ন কারণে হতাশার সৃষ্টি হয় কিন্তু ছেলে মেয়ের মধ্যে। এবং তখন তারা সাময়িক মানে তোমার এগুলো ভুলে থাকার জন্য অনেক সময় দেখা যায় তারা মাদক গ্রহণ করে, পরে এটা তাদের নেশায় পরিণত হয়। পিতামাতা স্নেহ এবং মনোযোগ থেকে বঞ্চিত হয়ে তারা পারিবারিক মানে অশান্তি, ঝগড়া বিবাদ থেকে নিজেকে মানে দূরে সরায় রাখার জন্য, হতাশার যে সৃষ্টি হয় তাদের ভিতরে, এই হতাশা থেকে মানে নিজেকে মুক্ত রাখার জন্য অনেক সময় তারা বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়ে। অপসংস্কৃতির প্রভাবও কিন্তু মাদকাসক্তির পেছনে আরেকটা অন্যতম কারণ। এই যে আমরা দিন দিন কি করছি, যে বিভিন্ন তোমার চলচ্চিত্র, টিভি চ্যানেল, ইন্টারনেট, এগুলোর মাধ্যমে আমরা মানে অন্য দেশের সংস্কৃতি আমাদের মধ্যে মানে ঢুকে পড়ছে, এবং আমাদের জনজীবনকে এটা কিন্তু প্রভাবিত করছে। এবং দুই ভিন্ন সংস্কৃতির টানাপোড়েনে কিন্তু অনেক সময় যুব সমাজের একটা অংশ বিভ্রান্ত হয়ে যায়, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, এবং তারা তখন মাদকাসক্ত হয়ে পড়ে। আসলে নিজের সংস্কৃতিকে ভুলে গেলে মানে আমাদের দেখো যে তোমার স্বাভাবিক আচরণ আর অস্বাভাবিক আচরণের মধ্যে কিন্তু নির্দিষ্ট সীমারেখা, এটা অনেক সময় মানে স্থানকাল পাত্র মানে ক্ষেত্রে আলাদা হয়। যেমন একটা দেশের জন্য যেটা তোমার শোভনীয় আচরণ, আরেকটা দেশে সেটা অশোভনীয় হতে পারে। বাইরের কান্ট্রিতে, ওয়েস্টার্ন কালচারে কিন্তু মানে তোমার ড্রিঙ্ক করা এগুলো কিন্তু অপরাধ হিসাবে দেখা হয় না, কিন্তু আমাদের দেশের ইসলামিক কান্ট্রি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এটাকে ভালো দৃষ্টিতে দেখা হয় না, না, আমরা এটা গ্রহণ করি না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই যে ওদের দেশের এই সংস্কৃতিগুলিকে নিয়েও কিন্তু মানে নিজেদের মধ্যে গ্রহণ করেও কিন্তু আমরা অনেক সময় মানে এই সমস্ত মাদক দ্রব্যে আসক্ত হয়ে পড়ে ছেলে মেয়ে। আচ্ছা, তাহলে এই যে দেখো যে মাদকাসক্তির যে প্রভাবটা কি, দেখো, হ্যাঁ, আমাদের সমাজ জীবনে মাদকাসক্তি বর্তমানে একটা ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে, এবং এটি আমাদের সামাজিক ও নৈতিক জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। শারীরিক ক্ষতির মধ্যে একজন মাদক গ্রহণকারী হৃদরোগ, যক্ষা, ক্যান্সার, হ্যাঁ, শ্বাসকষ্ট হতে পারে। তার মানসিক স্বাস্থ্য দুর্বল হয়ে যায়। মাদক গ্রহণকারীরা হতাশা, হীনমন্যতায় ভোগে। নিজেদের ক্ষতি তো এরা করেই, উপরন্তু তারা ভয়, উৎকণ্ঠা এবং উত্তেজনার শিকার হয়ে সমাজে একটা নৈরাজ্য সৃষ্টি হয়, মানে নৈরাজ্য সৃষ্টি করে। পারিবারিক জীবনে মাদকের প্রভাব নানা জটিল সমস্যা সৃষ্টি করে এবং পুরো পরিবারের সুখ শান্তিকে নষ্ট করে দেয়। এবং যে পরিবারে একটিও মাদকাসক্ত সন্তান থাকে, সেই পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকে। প্রতিবেশীদের কাছে ওই পরিবারের কোনো মর্যাদা থাকে না। মাদকের টাকার যোগান দিতে গিয়ে অনেক সময় পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে যায়। তাছাড়া হত্যা, আত্মহত্যা, বাড়ি থেকে পালানো বা নিরুদ্দেশ হওয়ার মতো ঘটনাও ঘটে। এবং যে দেশে সহজে মাদক পাওয়া যায় সেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং হত্যার ঘটনাও ঘটে বেশি। মাদকের প্রভাবে সামাজিক অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়, এবং মাদকের হাত থেকে সমাজের মানুষকে রক্ষা করার জন্য মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণ করতেই হবে। এবং এই জন্য কতগুলো পদক্ষেপ আছে দেখো তোমাদের বইয়ের ভিতরে। এখন দেখো যে আসলে মানে আমরা যতই পদক্ষেপ গ্রহণ করি না কেন, প্রতিরোধমূলক ব্যবস্থা করি না কেন, হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে নৈতিক শিক্ষাটা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। একটা মানে ছেলে মেয়ে মানে যদি তার ভিতরে যদি নৈতিক মূল্যবোধ আমরা যদি জাগ্রত করে দিতে না পারি, তাহলে কিন্তু মানে সে, এই বিষয়টা আছে তোমাদের বইয়ের ভিতরে, তাহলে কিন্তু সে অপরাধ প্রবণ হয়ে উঠবে। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে কি আছে দেখো,
প্রতিরোধমূলক ব্যবস্থাই আসলে দরকার, তাই না? মাদকাসক্ত হয়ে গেলে তাকে মানে সারিয়ে তোলাটা কিন্তু খুবই কঠিন। কিন্তু তার আগে আমাদেরকে আসলে ব্যবস্থা করতে হবে যাতে তারা মাদক গ্রহণ না করে। হ্যাঁ, এই জন্য সমাজে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সন্তানদের ছোটবেলা থেকে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য অভিভাবক এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সচেষ্ট হতে হবে। মোট কথা, ধর্মীয় এবং নৈতিক শিক্ষার মধ্য দিয়ে কি করতে হবে? তাদের মাদক বিরোধী সচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দেখো, এখন মানে একটা অস্থির একটা সময় আমরা বাস করছি। কিন্তু আগে আমরা যখন ছোট ছিলাম তোমাদের মতো, তখন কিন্তু আমরা আমাদের পরিবারের যারা মানে আমাদের বাবা মা বা আমাদের চাচা বা আমাদের মামা, এদেরকেই যে আমরা শুধু ভয় পেতাম তা কিন্তু নয়। আমাদের যে আশেপাশে প্রতিবেশী যারা আছে, একটা মন্দ কাজ আমরা করলে পরে সেটার মানে শাসন করার ক্ষমতা তারাও রাখতেন এবং তাদেরকেও কিন্তু আমরা ভয় পেতাম। এখন আসলে এমন একটা অস্থির একটা সময়, আমাদের প্রতিবেশীকে আমরা তাকেই চিনি না, আমরা তার বাসা যাওয়ার প্রয়োজনও মনে করি না, সময়ও পাই না, এরকম একটা অবস্থা। আগে কিন্তু প্রতিবেশীকেও ঠিক বাবা মা যেরকম মানে মানে অশোভনীয় কোনো কাজ করলে, সমাজ স্বীকৃত কোনো কাজ না করলে বাবা মা যেমন শাসন করবে, প্রতিবেশীও তাকে শাসন করবে, এই ভয়টা কিন্তু তারা পেত। এখন কিন্তু পায় না, প্রতিবেশীকে চিনেই না ঠিক মতো। ঠিক আছে না? তো আগে কিন্তু এরকম ছিল আসলে। স্থানীয় পর্যায়ে যে বিভিন্ন মসজিদ, মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি এবং সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থাগুলো নৈতিক শিক্ষার মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং নানা অনুষ্ঠানের মাধ্যমে মাদককে না বলুন এই প্রতিজ্ঞায় কি করতে হবে? জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, বিশেষ করে তরুণ সমাজকে, কিশোরদেরকে, তাই না? যে মাদককে না বলুন, একটা প্রতিজ্ঞা যে মাদক না, মানে মাদক আমরা নিব না। ঠিক আছে? এছাড়া সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, পোস্টার, বিলবোর্ড এবং লিফলেট ইত্যাদির মাধ্যমে মাদকাসক্তির বিরুদ্ধে মানে সচেতনতা সৃষ্টি করতে হবে। সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা করে শিশু কিশোরদের সেদিকে আকর্ষণ করতে হবে যাতে তারা মাদক গ্রহণ না করে। হ্যাঁ, এবং একই সঙ্গে অশোভন চলচ্চিত্র প্রচার বন্ধ করতে হবে। এবং এছাড়া মাদকাসক্তি প্রতিরোধে কতগুলো পদক্ষেপ জরুরি। মাদকাসক্তি নিয়ন্ত্রণে আইন সমূহ দেখো, বাংলাদেশে বর্তমান মাদকাসক্তি একটি ভয়াবহ জটিল সমস্যা। বাংলাদেশ সরকার মাদকাসক্তি প্রতিরোধে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণের 3টি কনভেনশনে স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার 1990 সালে মাদক বিরোধী সার্ক কনভেনশনেও স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে সর্বশেষ বিধিমালা 2013 প্রণয়ন করে তামাকজাত দ্রব্য পাবলিক প্লেসে এবং পাবলিক পরিবহনে ব্যবহার করলে শাস্তির বিধান রেখেছে। অফিস আদালত, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র, হাসপাতাল ও ক্লিনিক, বিমানবন্দর, নৌবন্দর, সমুদ্র বন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী ক্ষেত্র, থিয়েটার হল, বিপণী বিতান, আবদ্ধ রেস্তোরাঁ, পাবলিক টয়লেট, শিশু পার্ক, মেলা, পাবলিক পরিবহনের জন্য অপেক্ষার স্থান এবং প্রয়োজন অনুযায়ী সরকার ঘোষিত স্থানসমূহে ধূমপান দণ্ডনীয় অপরাধ হিসাবে কিন্তু গণ্য হবে। কোন ব্যক্তি পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেন না। এই বিধান কেউ লঙ্ঘন করিলে তিনি অনধিক 300 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয় বা পুনঃ একই ধরনের অপরাধ করলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন। ধূমপান এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন ও বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। তোমরা খেয়াল করো যে বিভিন্ন সিনেমা, তারপর নাটকে যদি তোমার ধূমপান করতে দেখা যায়, নাটকের প্রয়োজনে করে, তাহলে সেখানে কিন্তু ধূমপান ক্ষতিকর এই কথাটা লেখা থাকে এবং সিগারেটের প্যাকেটেও কিন্তু সেটা লেখা থাকে। হ্যাঁ, সরকারি এবং বেসরকারি উদ্যোগে নেশা বা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার চালাতে হবে এবং মাদক উৎপাদনের সাথে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু আমাদের দেশে তামাক বিড়ির সাথে জড়িত, তারা রুটি উপার্জন করে খায়, এটা তাদের পেশা। সুতরাং তাদেরকে যদি অন্য পেশা আমরা নিতে চাই, সেটার ব্যবস্থা কিন্তু করতে হবে, তাই না? এবং ছাত্রদের সামনে শিক্ষকদের ধূমপানকে অপরাধ হিসাবে গণ্য করতে হবে। ঔষধ হিসাবে উৎপাদিত এবং ব্যবহৃত মাদক জাতীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে।
তাহলে এই বিষয়গুলো, এই পদক্ষেপগুলো অলরেডি আমাদের গ্রহণ করা হচ্ছে। হ্যাঁ, তো এবং আরেকটা বিষয় যে যে বাবা ধূমপান করে, অনেক সময় দেখি আমরা যে সেই বাবার সন্তানও কিন্তু আসলে ধূমপান করে, সব ক্ষেত্রে যে করে তা না। আমাদের শিক্ষক এবং বাবা মাকে কিন্তু আসলে কি করতে হবে, শিশু কিশোরদের সামনে মডেল হতে হবে। অর্থাৎ আমরাই যদি অন্যায় কাজ করি, খারাপ কাজ করি, তাহলে শিশু কিশোররাও করবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা তাহলে আলোচনা করলাম মাদকাসক্তির তোমার কারণ, তারপরে প্রতিরোধ ব্যবস্থা। তোমাদের এখন আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। বিভিন্ন ধরনের এখানে তোমার জ্ঞানমূলক অনেক প্রশ্ন হতে পারে। এখানে যেমন সামাজিক সমস্যা কাকে বলে একটা প্রশ্ন, 1 নম্বরে জ্ঞানমূলক, তোমরা বইয়ের ভিতরে আছে, এটা আন্ডারলাইন করেছো, সামাজিক সমস্যা কাকে বলে। তারপর হতে পারে তোমার কিসের মাধ্যমে মাদকাসক্তির সূত্রপাত, 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ মাদকাসক্ত সঙ্গীদের মাধ্যমে মানে সূত্রপাত ঘটে। তারপরে হচ্ছে বাংলাদেশে কিশোর অপরাধের বয়স সীমা কত, বাংলাদেশে হলো 7 থেকে 16 বছর। তারপর থাইল্যান্ডে কত, 7 থেকে 18 বছর। তারপরে বাংলাদেশের কিশোর অপরাধের অন্যতম কারণ কি, অন্যতম কারণ হচ্ছে কি, দারিদ্র। আচ্ছা, তারপরে কিশোর অপরাধ কি, এটা একটা প্রশ্ন হতে পারে। তারপর 2 নম্বরে অনুধাবন প্রশ্ন অনেক আছে। অপসংস্কৃতির প্রভাব ব্যাখ্যা করো। তারপরে বেকারত্ব কেন বাংলাদেশের কিশোর অপরাধের অন্যতম কারণ, এটা তোমাদের আমি ব্যাখ্যা করেছি। অর্থাৎ বেকার যদি পিতা মাতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিশোর অপরাধ বাড়ে। অর্থাৎ বাবা মার সাথে যে মানে ঝগড়াঝাটি, মারামারি, এই যে অবস্থা, এটা কিন্তু শিশুরা দেখতে, কিশোররা দেখতে অভ্যস্ত না, তারা হতাশায় ভোগে, তখন তারা মাদকাসক্ত হয়। তারা আয় উপার্জনের চেষ্টা করে, তখন তারা কি করে, মানে খারাপ কাজে জড়িত হয়ে যায়, আয় উপার্জন করতে যেয়ে তারা কিশোর অপরাধ করে, তাই না? তারপরে হচ্ছে মাদকাসক্তি রোধে নৈতিক শিক্ষার গুরুত্ব। নৈতিক শিক্ষার অবশ্যই গুরুত্ব রয়েছে, তোমাদের এটা আলোচনা করেছি, এটা 2 নম্বরে একটা কোশ্চেন হতে পারে। তারপরে চিত্ত বিনোদনের অভাবে কিশোর কিশোরদের অপরাধী হয় কেন, চিত্ত বিনোদনের অভাবে, তাই না? একটা মানে কিশোর তার মনের ভিতরে যে আনন্দ, যে উচ্ছ্বাস থাকবে, তাই না, সেটা যদি আমি দমন করে ফেলি, তাকে যদি সেই বয়সে আমি কাজ করতে লাগিয়ে দিই, তাহলে কি তার মন ভালো থাকবে? সে তখন কি অপরাধের দিকে ঝুঁকে যাবে, তাই না? কিভাবে সেটা থেকে বেরিয়ে আসা যায়? তখন সে একটা কি করবে, একটা মানে অসুস্থ একটা বিনোদনের দিকে তাকে সে ঝুঁকবে তখন। হ্যাঁ, তারপরে এরকম প্রশ্ন হতে পারে। আর তোমাদের বইয়ের ভিতরে যে প্রশ্নটা আছে, সৃজনশীল প্রশ্নটা, এটা আমি আর পড়ছি না, এই বইয়ের এই প্রশ্নটা তোমরা সলভ করবে, এটা তোমরা করবে, সলভ করবে। আর হচ্ছে আরেকটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিব ভিডিওর সাথে, তোমরা সেই প্রশ্নটা তোমরা পড়ে তারপর সেই হোমওয়ার্কটা করে রেখো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে পড়াশোনা করো। এইরকম একটা পরিস্থিতিতে আসলে সবাই একটা অস্থিরতার ভিতরে মানে আছে, সত্যি কথা, আমরাও সবাই অস্থিরতার ভিতরে আছি, কিন্তু তারপরেও আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে হবে এবং স্বাভাবিক আচরণ করতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমরা পড়াশোনা ঠিক মতো করবে, নিজেদের যত্ন নিবে, বা বাবা মারও দেখাশোনা করবে। হ্যাঁ, পরিবারে ছোট থাকলে তাদের যত্ন নিবে, বয়স্ক কেউ থাকলে তাদের যত্ন নিবে, আর পড়াশোনাটা চালিয়ে যাও। তো এর পরবর্তীতে আমি তোমাদের নতুন কোনো কন্টেন্ট নিয়ে আবার হাজির হব। তো আপাতত এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।